ক্লাস 6 এর ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের যে অধ্যায়গুলি ছিল সব কিছু পড়ানো হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। তো আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে জানব। প্রথমে আসি, নীহারিকা কি? যে মহাবিশ্ব সৃষ্টির সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে, আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। তাহলে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল তা হলো নীহারিকা। জ্যোতির্বিজ্ঞান কি? এখন আমরা যেমন তারাভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরানো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ থেকে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারের কাজ করত আকাশ। তাহলে জ্যোতির্বিজ্ঞান কি, নীহারিকা কি ইত্যাদি প্রশ্নগুলো আলোচনা করতে হবে বা জেনে নিতে হবে। তারপরে আসছে আর একটা প্রশ্ন, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। যদি প্রশ্ন পড়ে কি সূর্য, পৃথিবী, অন্যান্য কোন ছায়াপথে রয়েছে, অ্যান্সার হবে আকাশগঙ্গা ছায়াপথে। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটি বিরাট পেঁচানো ছায়াপথ। এবার আসছে, তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। প্রশ্ন হতে পারে কি সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারার নাম কি? অ্যান্সার হবে প্রক্সিমা সেন্টাউরি। সূর্য সে তুলনায় অনেক কাছে আছে, দূরত্ব মাত্র 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রশ্ন হতে পারে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? অ্যান্সার হবে 8 মিনিট 20 সেকেন্ড। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে কত? অ্যান্সার হবে 3 লক্ষ কিমি। এই গতিবেগে আলো 1 বছরে যতটা দূরত্ব পার হয় তাহলে 1 আলোকবর্ষ। প্রশ্ন, আলোকবর্ষ কি? অর্থাৎ আলো বায়ুশূন্য অবস্থায় 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি যায়। 1 বছরে আলো যতটা দূরত্ব যায় তাই হলো 1 আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে এত আলোকবর্ষ। প্রশ্ন হতে পারে কি প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে? অ্যান্সার হবে 4.2 আলোকবর্ষ
দূরে। নক্ষত্রমণ্ডল কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক ভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয়। এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র মণ্ডল। টেলিস্কোপ কি, এটা জানতে হবে। 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে হয়তো। রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারল? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ, দূরবীন, টেলিস্কোপ দরকার। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে মান মন্দির বলে। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড আর ভেতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। প্রশ্ন হতে পারে পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল দেখায়, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌরকলঙ্ক। প্রশ্ন হতে পারে সৌরকলঙ্ক কি? সৌরকলঙ্ক কাকে বলে? সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌরকলঙ্ক। এইভাবে আসতে পারে 2 মার্ক। সৌরঝড় কাকে বলে বা সোলার স্টর্ম কাকে বলে? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। তখন পৃথিবী, কৃত্রিম উপগ্রহ, যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। অর্থাৎ সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলে। দু মার্কের হয়তো প্রশ্ন আসতে পারে কি গ্রহের বৈশিষ্ট্য কি? গ্রহের বৈশিষ্ট্য হবে 1, গ্রহের নিজস্ব আলো তাপ নেই। নক্ষত্রের আলোয় আলোকিত হয়। 3, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে গ্রহগুলি। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। যদি 2 মার্কের পরে কি গ্রহের বৈশিষ্ট্য লেখো, তাহলে এটি লিখতে হবে। সৌর পরিবারের ভেতরের অন্তস্থ গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো হচ্ছে অন্তস্থ গ্রহ। সৌর পরিবারের বাইরের দিকে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ইত্যাদি গ্রহ। শুক্র বাদে প্রত্যেকটি গ্রহে ঘড়ির কাঁটার বিপরীত, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। বুধ 1 মার্কের প্রশ্ন হয়তো হতে পারে কি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? অ্যান্সার হবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। যদি বলে কোন গ্রহে একমাত্র সৌরজগতের কোন গ্রহে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে, অ্যান্সার হবে পৃথিবী। সূর্য থেকে পৃথিবী কত কিলোমিটার দূরে? সূর্য থেকে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহকে লাল কেন দেখায়? প্রশ্ন যদি হয় মঙ্গল গ্রহকে লাল কেন দেখায়, মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড লোহা থাকায় দেখতে লাল, তাই লাল গ্রহ। মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড লোহা থাকায় দেখতে লাল, তাই একে লাল গ্রহ বলা হয়।
বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। যদি প্রশ্ন পড়ে সবচেয়ে বড় গ্রহের নাম কি, অ্যান্সার হবে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। পৃথিবীর আকৃতি, প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। জিওড মানে আর্থ শেপ। তাহলে পড়তে পারে পৃথিবীর আকৃতি কেমন, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাতে ইংরেজিতে বলা হয় জিওড। পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি, আর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। পৃথিবীর মেরু ব্যাস 12,000, এই যেটা মেরু ব্যাস দেখতে লম্বা লম্বে উত্তর থেকে 12,714 কিমি, আর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় প্রায় 42 কিমি বেশি। 42 নটা 43 আসবে, 42 কিমি বেশি, অর্থাৎ পৃথিবীর মাঝখানটা 42 কিমি স্পিড। এবার আছে পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, সমুদ্র সমতল থেকে 8,848 ফুট উঁচু। আবার সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, এই যে ভারতের নেপালে অবস্থিত, আর প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত অবস্থিত। যে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে সেটা হলো নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারদিকে আবর্তন করে, এই যে এটা সূর্য, যে পথে পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করে তাকে বলা হয় কক্ষপথ বা অরবিট। আর কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল, অরবিটাল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণে হেলে থাকে। তাহলে এগুলো হয়ে গেল। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। বাকি অক্ষরেখাগুলো ক্রমশ মেরু দিকে ছোট হতে থাকে। যত উত্তর থেকে দক্ষিণ দিক, মাঝখান থেকে উত্তরে যায়, দক্ষিণে যায় আর উত্তরে যায়, নিরক্ষরেখার দৈর্ঘ্য ছোট হাতে। সব অক্ষরেখায় পূর্ণবৃত্ত। উত্তর মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। মূলমধ্য রেখার মান কত? মূলমধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই যেটা মূলমধ্য রেখা, উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা টানা হয়েছে সেটা হচ্ছে মূলমধ্য রেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি। মূলমধ্য রেখা যার মান হচ্ছে ডিগ্রি কোথায় আছে? এটা আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয়েছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা চলে গেছে সেটাই মূলমধ্য রেখা। মহাবৃত্ত যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করেছে তা হলো মহাবৃত্ত রেখা। অর্থাৎ নিরক্ষর রেখাটাকে বলা হচ্ছে মহাবৃত্ত রেখা, কারণ ওটাই সব থেকে বড় অক্ষরেখা। পৃথিবীর আবর্তন, পৃথিবীর আবর্তন এই যে আমরা দেখছি সব কিছুই আছে। হ্যাঁ, নিকোলাস কোপারনিকাস, পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, আর পৃথিবী নিজের চারদিকে সূর্যের চারদিকে আবর্তন করছে। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়, তাই সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখা যায়। সূর্যের এইরকম চলাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে। মনে হয় কি সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এটাকে বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? এটা 2 মার্কের জন্য প্রশ্ন হতে পারে। পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খাচ্ছে, এটাই পৃথিবীর আবর্তন গতি। এলো ভিডিওতে যে ক্লাসটা করা হয়েছে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখানে যেহেতু আর দুটো বা তিনটা ক্লাস পাওয়া যাবে, তাই আমাদেরকে বেশি বেশি করে মূল অংশগুলো শুধু জেনে যাব। একবার পাক খায় পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ পৃথিবী নিজের চারদিকে একবার পাক খেতে কতক্ষণ সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। এই পরিমাণ পৃথিবী পাড়ি দেয় 24 ঘন্টায়। দিন আর রাত, দিন কাকে বলে, রাত কাকে বলে, এগুলো পড়ে নেবে ভালো করে। এবার যেটা প্রশ্ন হচ্ছে, গোধূলি আর উষা, সূর্যোদয়ের আগের সময় হলো উষা, সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি ইত্যাদি। পৃথিবী মহাশূন্য আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে যাচ্ছি না কেন? 2 মার্কের জন্য প্রশ্ন। এই জন্য দায়ী পৃথিবীর মাধ্যাকর্ষণ। পৃথিবীর সবকিছু নিজের কেন্দ্রে টেনে ধরে রেখেছে। এই মাধ্যাকর্ষণটার কথা প্রথম বলেন বিজ্ঞানী নিউটন 1687 সালে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই জন্য আমরা ছিটকে যাচ্ছি না। প্রশ্ন আসতে পারে কি আন্তর্জাতিক তারিখ রেখা মান কত? 180 ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে একটা আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগর উপর দিয়ে অঙ্কন করা হয়েছে? প্রশান্ত মহাসাগর। তাহলে প্রমাণ সময় এগুলো জেনে নেবে। ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। মেরিডিয়ান কাকে বলে জানবে। মেরিডিয়ান লাটিন শব্দ যার মিড ডে মধ্যাহ্ন। স্থানীয় সময় কাকে বলে? মধ্যাহ্নের দুপুর 12টা থেকে সময় গণনা করে, তাহলে কোনো স্থানীয় সময় দ্রাঘিমার বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়। 12টার আগে হলো রাত্রি 12টা, রাত 12টা থেকে দুপুর 12টা আগে পর্যন্ত হলো AM, আবার দুপুর 12টাকে রাত 12টা আগে পর্যন্ত সময়কে বলে PM, পোস্ট মেরিডিয়ান ইত্যাদি ধরা হয়। জল, স্থল, বাতাস, বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে চাঁদের মতো লেগে থাকা স্তর হলো বায়ুমণ্ডল। পৃথিবীর সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারদিকে আটকে পড়ে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব থাকলেও 97% বাতাসে আছে। ভূপৃষ্ঠ থেকে প্রথম 27 কিমির মধ্যে 97% থাকলো। অনেকগুলো গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে, বেশিরভাগটাই নাইট্রোজেন গ্যাস, শতকরা প্রায় 78%। প্রশ্ন হতে পারে কি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেন। আর তারপরে আছে যে অক্সিজেন 21%। তারপরে বিভিন্ন আর্গন, হিলিয়াম ইত্যাদি আছে। ট্রপোস্ফিয়ার কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম হলো ট্রপোস্ফিয়ার। 2 মার্কের জন্য প্রশ্নতে একটু আর লিখতে হবে। এই বায়ুস্তরে ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়, তাই একে ক্ষুদ্র মণ্ডলও বলা হয়। ট্রপোস্ফিয়ারে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়। 2 মার্কের জন্য এভাবে লিখতে হবে। স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে? ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে
50 কিমি পর্যন্ত বায়ু স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোকণা কম, জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছু হয় না, শান্ত থাকে, তাই জেট বেলুনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে, যেটা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিগুলোকে রক্ষা করে আমাদের হাত থেকে। মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত। এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। আর উল্কাগুলো আকাশ থেকে যে উল্কাগুলো পড়ে এই মেসোস্ফিয়ারে পুরো ছাই হয়ে যায়। তারপরে 1 মার্কের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে? কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এক্সোস্ফিয়ারে থাকে। এক্সোস্ফিয়ারে সবচেয়ে উপরে স্তরটাতে থাকে। পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণটাকে কি বলা হয়? ভূত্বক। এই যে গোটা যে পৃথিবী আছে, আমরা যেমন একটা ডিম দেখে নিই, তাহলে ডিমটা এর সাথে ওপরে যে সাদা অংশটা শক্ত, তারপরে নরম অংশ আছে, তারপরে হলুদ অংশ রয়েছে। পৃথিবীর সব থেকে বাইরে পাতলা শক্ত আস্তরণটা ভূত্বক, মাঝের অংশ গুরুমণ্ডল, ভেতর কেন্দ্রমণ্ডল রয়েছে। ভূত্বকের 4 ভাগের 1 ভাগ স্থল, স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাকে শিলামণ্ডলও বলা হয়। বায়ুমণ্ডল কাকে বলে? সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি রাশি জলবাষ্প ঠান্ডা হয়ে বসন্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর পৃথিবীর ধরে এসে প্রবল বৃষ্টি জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জলভাণ্ডার নাম হচ্ছে বায়ুমণ্ডল। নীলগ্রহ, পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? 2 মার্কের প্রশ্ন আসতে পারে। এই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের কোনো গ্রহে তো বিশাল পরিমাণে জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। এ পর্যন্ত লিখতে হবে 2 মার্কের জন্য। এই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? প্রায় 350 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল। পৃথিবীর মোট জলের 97% ভাগই আছে সমুদ্রে, বাকি 3 ভাগ জল আছে নদী, জলাশয়, হ্রদ, হিমবাহ এবং মাটির নিচের রূপে। 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র এখনকার মতো ছিল না। এখন যে এই অবস্থায় আছে এরকম ছিল না, এরকম অবস্থায় ছিল 50 কোটি বছর আগে। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম ছিল প্যানজিয়া। এই যে দেখা যাচ্ছে গোটায় চারদিকে বিরাট জলভাগ বা মহাসাগর ছিল, যার নাম ছিল প্যান্থালাসা। এই যে জলভাগ, এটাকে বলা হয় প্যান্থালাসা। তাহলে প্যানজিয়া কি আর প্যান্থালাসা কি? 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। প্রশ্ন আসতে পারে কি প্যানজিয়া কখন ভাঙতে শুরু করে? 20 কোটি বছর আগে। ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে। তাহলে হয়ে গেল প্যানজিয়া কাকে বলে, প্যান্থালাসা কি, প্যানজিয়া কত বছর আগে ভাঙতে শুরু করে। এবার আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। পৃথিবীর বৃহত্তম মহাদেশ, তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা, প্রধান হবে মিসিসিপি, মিসৌরি। ইউরোপ আর এশিয়া দুটো মহাদেশকে, এই যেটা ইউরোপ আর এশিয়া দুটো মহাদেশকে একসঙ্গে বলা হয় ইউরেশিয়া। তাহলে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একসঙ্গে কি বলা হয়? ইউরেশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া। এই যে গোটা লাল রঙের যে অংশটি দেখা যাচ্ছে ওটা হলো এশিয়া। এটাই পৃথিবীর সব থেকে বড় মহাদেশ। এখানে 44টা দেশ আছে। সব থেকে ছোট মহাদেশের নাম কি? ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো ওশানিয়া। এই যে
হলুদ সবুজ নীল রঙের অংশ, সবুজ রঙের অংশের মতো দেখা যাচ্ছে ওসানিয়া, অস্ট্রেলিয়া। এক অপর অস্ট্রেলিয়া বলা হয়। বৃহত্তম নদী পৃথিবীর আমাজন, আয়তনে বড় আমাজন। আবার দীর্ঘতম নদী হলো পৃথিবীর নীল নদ, দীর্ঘতম নদী। বৃহত্তম মরুভূমি হলো উষ্ণ সাহারা মরুভূমি, আফ্রিকাতে আছে। প্রশ্ন হতে পারে কি বৃহত্তম নদীর নাম কি পৃথিবীর? অ্যান্সার আমাজন। বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। এই যে এই জায়গাটাতে আছে আফ্রিকার সাহারা মরুভূমি। দীর্ঘতম নদীর নাম কি? সেটার নাম হবে নীল নদ। উত্তরে সুমেরুর দিকে চারদিকে আছে ক্ষুদ্রতম মহাসাগর। প্রশান্ত মহাসাগর বৃহত্তম মহাসাগর, পৃথিবী প্রায় অর্ধাংশ জুড়ে আছে মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক, আর তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম হলো ভারত মহাসাগর। যদি বলে বৃহত্তম মহাসাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর হবে অ্যান্সার। বিশেষ বৈশিষ্ট্য, পৃথিবীর জলভাগের পরিমাণ 71%। যে গোটা পৃথিবী আছে, বা এটা যে গোটা পৃথিবী আছে, এগুলো গোটাই জল, এগুলো গোটাই জল, আর এগুলো স্থলভাগ। এই জায়গাগুলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ওসানিয়া, অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে স্থলভাগ, আর এগুলো হচ্ছে গোটা যে ফাঁকা জায়গা আছে জলভাগ। তো পৃথিবীর বলছে 71% হচ্ছে জল, আর স্থলভাগের পরিমাণ হলো 19%। এরা 1 মার্কের জন্য আসতে পারে কি পৃথিবীর কত শতাংশ জলভাগ আর কত শতাংশ স্থলভাগ। এবার এখানে জল স্থল বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে আমাদের তৈরি হয়েছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। বিশ্ব উষ্ণায়ন কি? পরে নেবে যানবাহন শিল্পের বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারদিকে একটা আবরণ তৈরি করে পৃথিবীতে ফিরে যাওয়া তাপকে আটকে দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে, একে বিশ্ব উষ্ণায়ন বলে। ভিডিওতে খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলো কি। এগুলো পড়বে ভালো করে 4 বা 5 মার্কের জন্য। এবার আসছি, আচ্ছা, বরফে ঢাকা মহাদেশ থেকে পরের দিন শুরু করব। শুধু 2-1টা কথা এখানে আলোচনা করে নিই। 1820 সালে প্রথম জানা যায় পৃথিবীর দক্ষিণ মেরু বা কুমেরুতে রয়েছে বরফে ঢাকা একটা বিশাল ভূখণ্ড, গ্রীষ্মশক্ত আন্টার্কটিকা। এর অর্থ হলো উত্তরের বিপরীত। এটা উত্তর যদি বলা হয় তাহলে এর বিপরীত হচ্ছে দক্ষিণ। দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রায় গোলাকারে মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা আর কুমেরু মহাসাগর ঘিরে রেখেছে। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গতম মহাদেশ হলো এই আন্টার্কটিকা। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গতম মহাদেশটির নাম কি? অ্যান্সার হবে আন্টার্কটিকা। তারপরে সারা বছরই এত কিমি বরফে 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয় থাকে। তাই আন্টার্কটিকার আরেক নাম হলো সাদা মহাদেশ। আন্টার্কটিকার আরেক নাম কি? সাদা মহাদেশ। আজ এই পর্যন্ত থাকলো।